আওয়ামী লীগ সরকার আমলে নেয়া শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্প যেন বানরের রুটি ভাগাভাগির গল্প। বিশেষ এক ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে এই দরপত্রে জুড়ে দেওয়া হয় বিশেষ এক শর্ত, আর এতেই টেন্ডারে আসা ২২টি আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠানের ২০টি তাদের কাজের যোগ্যতা হারায়। তবে অবাক করার বিষয় হচ্ছে যে এই প্রকল্পের ৬% কাজ শেষ না হতেই বদলে যায় সেই বিশেষ শর্ত। সোহেল রানা এক অনুসন্ধানের রিপোর্ট করেছেন। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল শুরুতেই এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১৩,৫০০ কোটি টাকা। নির্মাণ কাজ শেষ হতে সেটা গিয়ে ঠেকেছে প্রায় ২২,০০০ কোটিতে। স্টার নিউজের অনুসন্ধানে উঠে আসে এই মেগা প্রকল্পে দুর্নীতির শুরু হয়েছিল একদম গোড়া থেকেই। সময়টা ২০১৮ সাল। প্রকল্পের দরপত্র কেনে ২২টি আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু টেন্ডারে জুড়ে দেয়া বিশেষ একটি শর্তের কারণে ২০টি প্রতিষ্ঠানই বাদ পড়ে যায়। বিশেষ সেই শর্ত হল থার্ড টার্মিনালের মূল ফাউন্ডেশন বসবে এসএস পাইলের উপর, যেটি ছিল ঠিকাদারের অভিজ্ঞতার অন্যতম শর্ত। প্রশ্ন হল, এসএস পাইলিং আসলে কি? স্ক্রুড স্টিল পাইলিং হল অবকাঠামোর ফাউন্ডেশন তৈরির অত্যাধুনিক একটি পদ্ধতি, যেখানে ইস্পাতের পাইল স্ক্রুর মতো পেঁচিয়ে পাথর বা কঠিন শিলার গভীরে বসানো হয়। তবে বাংলাদেশের মাটিতে এই প্রযুক্তির ব্যবহার কখনোই হয়নি এবং সেটার প্রয়োজনও নেই। থার্ড টার্মিনালে স্ক্রুড পাইলিং পদ্ধতির বিশেষ শর্তে আপত্তি জানায় শিডিউল কেনা ঠিকাদার গাপ ইনসাত। সরকারি ক্রয় কারিগরি ইউনিটও এক চিঠিতে সিভিল এভিয়েশনকে জানায় এমন শর্ত টেন্ডার প্রক্রিয়ায় প্রতিযোগিতা সীমিত করেছে, যা সরকারি ক্রয় নীতিমালা ও জায়কার নিয়মের পরিপন্থী। তারপরও শর্ত বদলায়নি সিভিল এভিয়েশন। মজার ব্যাপার হলো, পাইলিংয়ের বিষয়টি আগে থেকে জানত থার্ড টার্মিনালের পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কই। কারণ এই একই প্রতিষ্ঠান মেট্রো রেলে ৩ দফায় মাটি পরীক্ষা করে বলেছিল বাংলাদেশের মাটি এসএস পাইলের উপযোগী নয়। তাহলে ২০১৮ সালে এসে থার্ড টার্মিনালের টেন্ডারে স্ক্রুড পাইলিং শর্ত জুড়ে দেওয়ার কারণ কি? পিপিআরে সুস্পষ্ট বিধান আছে যে কারিগরি স্পেসিফিকেশন এমনভাবে করা যাবে না যাতে করে কোনো পার্টিকুলার দরপত্রদাতা প্রতিষ্ঠান বা পার্টিকুলার কোনো পার্টিকে ফেভার করা যায়, এরকম কোনো ক্লজ কোনো টেকনিক্যাল স্পেসিফিকেশনে জুড়ে দেওয়া যাবে না। নথি বলছে দরপত্র কেনা ২২ ঠিকাদারের মধ্যে মাত্র ২টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। একটি শিমিজু জয়েন্ট ভেঞ্চার, আরেকটি মিৎসুবিশি, ফুজিতা ও স্যামসাং যৌথ উদ্যোগে এডিসি গঠন করে প্রস্তাব দেয়, যদিও এডিসি নামে কোনো প্রতিষ্ঠান দরপত্র কেনেনি। ২০২০ সালের জানুয়ারিতে সিভিল এভিয়েশন ও এডিসির মধ্যে টার্মিনাল নির্মাণ চুক্তি চূড়ান্ত হয় বিতর্কিত স্ক্রুড পাইলিং প্রযুক্তি রেখেই। এখানে আসে পরামর্শক প্রতিষ্ঠানের প্রশ্নবিদ্ধ ভূমিকা। চুক্তি স্বাক্ষরের ৪ মাস আগে পরামর্শক নিপ্পন কই সিভিল এভিয়েশনকে চিঠি মারফত জানিয়েছিল বাংলাদেশের মাটিতে স্ক্রুড পাইল কার্যকর নয়, অথচ তারা চুক্তিতে সেই প্রক্রিয়া বাদ দেওয়ার সুপারিশ করেনি। এটা যে আপনিও সুবিধা পাচ্ছেন, আমিও সুবিধা পাচ্ছি। এখানে ৩টা পক্ষ, এখানে পরিষ্কার। শুরু থেকেই ষড়যন্ত্রমূলক প্রক্রিয়া, দুর্নীতির সুযোগ সৃষ্টি করার জন্য ক্রয় প্রক্রিয়াতেই শর্ত আরোপ করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে, ষড়যন্ত্রমূলকভাবে, যাতে করে এই সুবিধাটা নেওয়া হয়। যা এই বিষয়টি জানা সত্ত্বেও যে টেকনোলজির কথা বলা হচ্ছে এটা এখানে প্রযোজ্য নয়, জানা সত্ত্বেও সেটাকে শর্ত হিসেবে দিয়ে জুড়ে দিয়ে এই উদ্দেশ্যমূলকভাবে সেটা করা হয়েছে এবং পরবর্তীতে যেটা ব্যবহার করা অ্যাপ্লাই করা সম্ভব হয়নি। কাজে এখানেও কিন্তু একটা ষড়যন্ত্রমূলক দুর্নীতির প্রতিষ্ঠান। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের বিশেষ প্রতিবেদনে উঠে আসে সেই ষড়যন্ত্রের প্রমাণ। রিপোর্টে বলা হয় এসএস পাইলিংয়ে কাজ হবে না জেনেও সিভিল এভিয়েশন ও এডিসির চুক্তিতে সেই প্রযুক্তি রেখেই খরচ নির্ধারণ করা হয়। ঠিকাদারকে আর্থিক সুবিধা দিতেই প্রকল্প সংশ্লিষ্টরা যোগসাজশের মাধ্যমে এই কাজটি করেছেন। এর ফলে টার্মিনালের নির্মাণ শুরু হওয়ার পর ঘটে বেশ কয়েকটি ঘটনা। প্রথমত, শুধু পাইলিং পদ্ধতির পরিবর্তন আনতেই ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসিকে ২৩২ কোটি টাকা পরিশোধ করা হয়।
দ্বিতীয়ত বোর পাইলিংয়ে খরচ কমে 700 কোটি টাকারও বেশি। এই টাকা কোন খাতে ব্যয় হয়েছে সেটিও প্রশ্নের বিষয়। তৃতীয় ঘটনাটি হল বেঁচে যাওয়া অর্থের প্রায় 16% অর্থাৎ আরও 125 কোটি টাকা এডিসিকে পরিশোধ করে সিভিল এভিয়েশন। এটাকে আসলে মনোপলাইজ করা, একচ্ছত্র এই প্রকল্প বাস্তবায়নটাকে একচ্ছত্র ভবনে তৈরি করা, জাইকা এবং জাইকা কর্তৃক মনোনীত যে কোম্পানি যারা দায়িত্বটা পেয়েছে ইমপ্লিমেন্টেশনের, তাদের ভূমিকা কোনো অবস্থায় অবমূল্যায়ন করার সুযোগ নাই। তাদেরও কিন্তু যোগসাজশ ছাড়া, তাদের অংশগ্রহণ ছাড়া, তাদের সুরক্ষা ছাড়া কিন্তু এই ধরনের বড় ধরনের দুর্নীতি হওয়ার কথা না। সিভিল এভিয়েশন আর এডিসির চুক্তিতে প্রশ্নবিদ্ধ কিছু শর্তের কথাও তুলে ধরা হয়েছে বিশেষ অডিটে। ভ্যালু ইঞ্জিনিয়ারিং, মুভ আপ কস্ট, ওমিশন কস্ট নামে চুক্তি ও চুক্তি বহির্ভূত শর্তগুলোর ব্যবহার সরকারি কোনো প্রকল্পে এর আগে দেখা যায়নি। এসব শর্তেই গচ্চা গেছে কয়েক হাজার কোটি টাকা। অর্থাৎ খরচ বাড়লেও ঠিকাদারের লাভ, কমলেও লাভ। তাই থার্ড টার্মিনাল নির্মাণ কাজে এত খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ প্রকল্পে নিযুক্ত বিশেষজ্ঞ ডক্টর হারুনুর রশিদ। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যারা প্রজেক্টটা প্রথমে আন্ডারটেক করে, অর্থাৎ প্রজেক্ট পোর্টফোলিও তৈরি করে, ফিজিবিলিটি স্টাডি তৈরি করে, তারা কিন্তু একটা চিন্তা ভাবনা নিয়ে ওই প্রজেক্টটা তৈরি করে। আর যখন আমি এক্সিকিউশন স্টেজে আইসা বাস্তবায়নের সময় ওটা চেঞ্জ করি, তার মানে কি আমি ধরে নিচ্ছি যে ওদের কাজটা ভুল ছিল। যারা ডিপিপি তৈরি করে তখনও কনসেন্ট্রেট লাগানো হয়, তাকে পেমেন্ট করা হয়, হাই অঙ্কে পেমেন্ট করা হয়। সুতরাং সে যদি বড় রকম কোনো ভুল করে তখন তার উপর একটা দায়িত্ব বর্তায়। সে এত বড় ভুল করতে পারে না যে 25% একটা ভেরিয়েশন দরকার, তাহলে তার কাজ তো ঠিক সঠিকও নাই। সে যে 25%ই ভুল করে ফেলে, তার মানে 25% ভেরিয়েশন মানে 25% ভুল করা। 25% যে ভুল করলো তাকেও দায়িত্ব নিতে হবে। থার্ড টার্মিনালের পরামর্শক নিপ্পন কোয়ের সাথে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির প্রতিনিধি নুকি কিয়োটা জানান, চুক্তিগত, কারিগরি এবং অন্যান্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত হওয়ায় তাদের পক্ষে বক্তব্য দেয়া সম্ভব নয়। আর এডিসির ঊর্ধ্বতন একজন কর্মকর্তাকে ইমেইল করলেও সাড়া মেলেনি। থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পে পরিচালকের দায়িত্বে ছিলেন মাকসুদুল ইসলাম, উপপরিচালক নুরুদ্দিন, চিফ ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, জাকারিয়া হোসেন, নাসিম আল ইসলাম সহ অনেকেই। আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিভিল এভিয়েশনের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। তাদের কয়েকজন দুদকের মামলায় অভিযুক্ত। আশ্চর্যের বিষয় হল, আওয়ামী সরকারের নিয়োগ দেয়া এসব কর্মকর্তার অনেকেই এখন আবার টার্মিনাল পরিচালনার কাজে যুক্ত। তাদের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও কথা বলেননি, বক্তব্য দেয়নি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। শুধু সাড়া দেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান মফিদুর রহমান। এই অ্যানোমালিসগুলো আসছে কেন? আমাদের কিছু দুর্বলতা অবশ্যই ছিল, আমাদের প্ল্যানিংয়ে দুর্বলতা ছিল, আমাদের ইমপ্লিমেন্টেশন দুর্বলতা। আপনি যেটা বললেন 600 ভেরিয়েশন, এই যে ভেরিয়েশনটা কেন আমি তখন অ্যাডজাস্ট করতে পারলাম না? একটা গ্যাপ আমরা তৈরি করে রাখছি, সরকারিভাবে গ্যাপটা তৈরি করা ছিল। টার্মিনাল নির্মাণে অস্বাভাবিক ব্যয় নিয়ে প্রকল্প সংশ্লিষ্টদের যোগসাজশের ইঙ্গিত দিলেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীও। বললেন, থার্ড টার্মিনাল আওয়ামী সরকার আমলে তৈরি হলেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেটা তো যোগসাজশই করেছে। আমরা কিন্তু এসে আইএফসিকে আমরা নিয়োগ দিয়েছি ইন্টারন্যাশনাল একটা মানে ইয়েতে। তারা অডিট করছে, তারা নেগোসিয়েশন করছে, কোন কোন জায়গাগুলি কোন কোন খাতে আমাদের প্রবলেমগুলি আছে, সেটা কিভাবে নেগোসিয়েট করলে পরে ফার্দার আমরা এগোনো যাবে। তারা কিন্তু এখন আমাদের ইনস্ট্রাকশনে কাজগুলি করছে। থার্ড টার্মিনালে শুধু বালিশকাণ্ডের মতো ঘটনাই ঘটেনি, পুরো প্রকল্পটি যেন হয়ে দাঁড়িয়েছিল বানরের রুটি ভাগাভাগির গল্প। মাঝখানে ভাগে যা থাকে তা শুধুই জনগণের করের টাকার ক্ষতি। প্রশ্ন হলো, আশ্বাস আর কমিটি দিয়ে কি থেমে যাবে এই হিসাব, নাকি দায়ীদের কাঠগড়ায় দাঁড় করাবে সরকার? সোহেল রানা, স্টার নিউজ, ঢাকা।